প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ডেইলি সিটিজেন ভয়েসের আজকের এই টক শোতে। আজকে আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলতুন্নেসা হল সংসদের জিএস মিফতাহুল জান্নাত রিফাতের সাথে। রিফাত, আপনাকে স্বাগত ডেইলি সিটিজেন ভয়েসের স্টুডিওতে। ডেইলি সিটিজেন ভয়েসকেও অনেক অনেক ধন্যবাদ। একই সাথে যারা দেখছেন তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আসলে আমরা আজকে আপনাকে পেয়েছি আমাদের স্টুডিওতে। আমরা খুবই ভালো লাগছে এই কারণে যে আপনি রাজশাহীর মেয়ে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন মার্কেটিং বিভাগে, এবং ডাকসুর মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আপনি নির্বাচন করেছেন এবং ব্যাপক ব্যবধানে আপনি বিজয় অর্জন করেছেন। তো আমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার ভর্তির জার্নিটা কেমন ছিল এটি জানবো, তারপরে আমরা আসলে ডাকসুর আলোচনায় যাব। দর্শকের অনেকের আগ্রহ রয়েছে যে আসলে ডাকসুতে কি হয়, আসলে যে বিশ্ববিদ্যালয়গুলোর হল সংসদে আসলে কি কাজ, তারা কি করেন, আসলে তাদের দায়িত্ব কি, এগুলো জানার দর্শকদের অনেক আগ্রহ রয়েছে। তো যেহেতু আপনাকে পেয়েছি আমরা, আপনি একজন গুরুত্বপূর্ণ পদে বিজয়ী হয়েছেন, সরাসরি নির্বাচিত হয়েছেন। তো আসলে আপনি তো রাজশাহীতে পড়াশোনা করেছেন, আমি যতটুকু জানি এসএসসি এবং ইন্টারমিডিয়েট লেভেলে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জার্নিটা আসলে কেমন ছিল আপনার? আমার পড়াশোনার স্কুল ছিল হচ্ছে রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ বলে রাজশাহীর আমরা সবাই যে স্কুলটাকে চিনি। তো আমি যখন স্কুলে পড়াশোনা করি, মোটামুটি ক্লাস 8-9-এর দিকে আমার কাছে মনে হয় যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাই এবং আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগেই পড়াশোনা করতে চাই। এটা তখন আমি বিতর্ক করতাম, তো আমার খুব ভালো লাগতো। আমি খুব একটা ভালো পারতাম না আন্তর্জাতিক বিষয় নিয়ে যে বিষয়গুলো থাকতো, কিন্তু আমার খুব আগ্রহ ছিল সেই জায়গাগুলোতে। তো আমার ইন্টারমিডিয়েটেও আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছি, তবে বাবার ইচ্ছে ছিল যেন আমি মেডিকেলে পড়াশোনা করি, কিন্তু আমার টার্গেট একটু অন্যদিকে ছিল। তারপরেও যেহেতু আমার মাইন্ড চেঞ্জ হইতে পারে, এই রকম একটা সম্ভাবনাকে মাথায় রেখে আমি সায়েন্সে পড়াশোনা, আমার এইচএসসিটার প্রিপারেশন নেই। তবে আমার ভর্তি পরীক্ষার জার্নিতে গিয়ে যখন আমার মন পরিবর্তন হয় না, তখন আমি আসলে ডি ইউনিটের প্রিপারেশনটা নিই। এবং সেই সময় আসলে কোভিড চলছিল, তো আমাদের কোচিং করার মতো জায়গা বা স্কোপগুলো খুব কম ছিল। সত্যি বলতে অ্যাডমিশনের সময় মানুষ যেরকম প্রেশার নিয়ে পড়ে, আমি সেরকম প্রেশার নিয়ে পড়ি নাই। কারণ যেই ধরনের পড়াশোনা বা কন্টেন্ট ছিল সেগুলো মোটামুটি আমার অনেকটা আয়ত্তে ছিল, বা আমি ন্যাচারালি আমার মনে হতো যে এটা আমার পড়তে ভালো লাগছে। সেই জায়গা থেকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। এরপরে আর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করিনি। হুট করেই আমার মনে হইলো যে আমি আসলে বিবিএ ডিগ্রিটা পারসিউ করতে চাই। প্রফেশনাল দিকে হয়তো একটু বেশি ফ্লেক্সিবিলিটি পাবো। এটাই আর কি আমার ভর্তি পরীক্ষার জার্নি সংক্ষেপে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে এই যে ডিবেটটা, এটা তো স্কুল লাইফ থেকেই আপনি বলছিলেন যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুরু করেছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে যুক্ত হলেন, আপনার ডিবেটে যুক্ত হওয়ার বিষয়টা যদি একটু বলেন। এইখানে আসলে আমি ফার্স্ট ইয়ারে, বিতর্কের থেকে বড় কথা ওখানে যে অ্যাডজাস্টমেন্টের জন্য অনেক বেশি স্ট্রাগল করতে হয়। তো সেই জায়গা থেকে বিতর্ক আমার অতটা ধ্যান জ্ঞানে ছিল না। তবে আমি যখন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিতে মাঝে মাঝে যাইতাম বিকালের সেশনগুলোতে, তখনকার সময় যিনি সভাপতি ছিলেন তিনি বারবার আমাকে হলের সাথে কানেক্ট হতে বলতেন। কারণ ঢাকা ইউনিভার্সিটিতে আসলে হল ক্লাবগুলো অনেক বেশি অ্যাক্টিভ থাকে বিতার্কিকদের নার্চার করার জন্য। তো আমি তো ওই হলে সিট পাই নাই তখনও। তারপরেও সেই সময় হলে যিনি দায়িত্বে ছিলেন, তখনকার আমাদের ক্লাবের সভাপতি ইসরাত জাহান ইতি আপু, আপু আসলে মোটামুটি আমাকে অনেকটা অ্যাকোমোডেট করেন ওই সময় ক্লাবে। এবং এরপরে যখন হলে সিট পাই তখন হল থেকে বিতর্ক করা নিয়মিত, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির হয়েও পরবর্তীতে বিতর্ক করা। এরপর মোটামুটি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের শুরু থেকে বিতর্কের জার্নিটা একটু ইউনিভার্সিটিতে এসে মোবিলাইজ হয়েছে আর কি। আচ্ছা, তো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলতুন্নেসা হল সংসদে আপনি জিএস পদে নির্বাচিত হলেন। তো আসলে এই যে ডাকসুরে এই যে পদে ইলেকশন করা, এই নির্বাচন করা, তো এইটা আপনি মানে কিভাবে, আপনার কেন মনে হলো যে আপনাকে নির্বাচন করা দরকার বা করতে হবে? কোথা থেকে আপনি এখানে ইন্সপায়ারেশন পাইলেন এটা নির্বাচন করার জন্য? আমি সবসময় সবাইকে বলি যে আমার হল হচ্ছে আমার সেকেন্ড হোমের মতো। আমি আমার হলের লাইফ থেকে যেই পরিমাণ শিখেছি, যেই পরিমাণ শেপড হয়েছি, এটা আমার মনে হয় না যে আমি যদি হল থেকে বাইরে থাকতাম এটা সম্ভব ছিল। একই সাথে হলে সারভাইভ করার জন্য আমার একটা ফ্যামিলির মতো হয়ে গেছিলো হচ্ছে আমার কিছু সিনিয়র। তাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একজন মানুষের নাম যদি আমি বলি, তিনি হচ্ছেন তাসনিম আক্তার আলিফ নাবিলা। উনি এখন আমাদের হল সংসদের সহসভাপতি, ভিপি।
তো আপু আমাকে, যখন আমরা মাঝরাতে চায়ের আড্ডাগুলো দিতাম, আপু মাঝে মাঝে আমাকে বলতো যে রিফাত, সামনে তো ডাকসু হবে একটা, তো আমরা কি নির্বাচন করব নাকি? আমি বললাম যে আপনি করেন, আমি আসলে অনেক কিছু নিয়ে অনেক অকিউপাইড থাকবো আমার মনে হয়। তো আপু আমাকে অনেক ইন্সপায়ার করতেন যে দেখো, আমরা যদি এই জায়গাগুলো ছেড়ে দেই, যে জায়গাগুলোতে শিওর শট আমাদের একটা ক্যাপাবিলিটি আছে হলের মেয়েদের জন্য কাজ করার, তোমার আর আমার তো অনেক প্ল্যান, অনেক কিছু নিয়ে, তো এগুলো এক্সিকিউট করার জন্য একটা প্ল্যাটফর্ম লাগবে না? তো উনি মোটামুটি আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছিলেন ইলেকশনটার জন্য। আহ, এবং সেই জায়গা থেকে আমি আসলে অনেক বেশি মোটিভেটেড ছিলাম, এবং আলটিমেটলি আমি ওনার সাথেই, ওনার মোটিভেশনেই আমি আসলে হল সংসদের ইলেকশনটা করি। আর আলহামদুলিল্লাহ উনিও যেরকম সহসভাপতি নির্বাচিত হয়েছেন, আমি সাধারণ সম্পাদক, আমাদের মধ্যে এরকম ছিল যে একজন হারতেও পারি, একজন জিততেও পারি। আলহামদুলিল্লাহ, মানে একই সাথে কাজ করার সুযোগ পাচ্ছি এখনো। তো আপনারা যে চিন্তা করে হল সংসদে নির্বাচন করলেন এবং বিজয়ী হলেন, আসলে আপনারা সেই কাজগুলো করতে পারছেন মানে কতটুকু, বা আপনারা স্যাটিসফাইড কতটুকু, মানে আপনাদের কাছে কি মনে হচ্ছে কাজ করতে পারছেন? কাজ করতে পারছি, তবে কাজ করার ক্ষেত্রে কিছুটা তো অবস্টিকলস থাকেই। ঢাকা ইউনিভার্সিটি বলি, পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে বাংলাদেশে রিসোর্স অনেক কনস্ট্রেন্ট থাকে, বা রিসোর্স থাকলেও সেই জিনিসগুলো আসলে ওই আমলাতন্ত্রের কারণে অনেক সহজে আসলে অ্যাক্সেস করা যায় না। এটা পাবলিক ইউনিভার্সিটির একটা সমস্যা, নট জাস্ট ঢাকা ইউনিভার্সিটি। তো পরিকল্পনা থাকলেও অনেক সময় দেখা যায় যে আর্থিক একটা জায়গার ঝামেলায় এটা হয় না। আর যেহেতু আমরা স্বতন্ত্র, আমাদের কাছে কিন্তু পলিটিক্যাল ফাইন্যান্সিংও সেরকম আসে না। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রোগ্রাম করার সময় একটু চেষ্টা করি যে একটা সাহায্যর জায়গা বা স্পন্সরশিপের জায়গাগুলো এনশিওর করা যায় কিনা। তো সেগুলো করে মোটামুটি কাজ করা সম্ভব হচ্ছে এখনো। তো আপনি তো নির্বাচন করার আগেও হলের আপনি হলো আবাসিক শিক্ষার্থী ছিলেন, তো যে সমস্যাগুলো আপনি ফিল করেছেন যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন, যে যেগুলো আপনি ফিল করতেন এবং আপনারা নির্বাচিত হওয়ার পরে মানে সেগুলোর কতটা মানে আপনারা সমাধান করতে পেরেছেন বা চেষ্টা করছেন? আমি রান্নাবান্না করে খাওয়ার সময় পাই না, তো আমি ক্যান্টিনের উপর নির্ভর করতাম শুরু থেকেই, যখন থেকে হলে উঠছি। তো ক্যান্টিনের খাবার নিয়ে আমার একটা বিগ কমপ্লেইন ছিল, এবং ক্যান্টিনের খাবার নিয়ে কমপ্লেইন ছিল, তবে আমি এটাও চিন্তা করতাম যে ক্যান্টিনের খাবার এবং আমি যেহেতু বাইরেও খাবার দাবার খাইতাম মাঝে মাঝে, একটা হিউজ ডিফারেন্স থাকে। এবং আমার একটা ধারণা ছিল যে ইউনিভার্সিটি ভর্তুকি দেওয়ার পরেও কিসের জন্য খাবারের মানটা ভালো হয় না। এটা একটা কমপ্লেন আমি ফিল করতাম, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার কাছে মনে হতো যে আমাদের হলে ফ্রিজ নেই। একটা দুইটা ফ্রিজ তো থাকতেই পারে, এটা তো একটা বেসিক। তারপর মনে হইতো যে আমাদের হলটা, আপনি জানেন কিনা, আমাদের হলটা হচ্ছে আমাদের ক্যাম্পাস এরিয়ার ভিতরে না। আমাদের ক্যাম্পাস থেকে মোটামুটি 30-40 টাকা ভাড়া দিয়ে যাইতে হয় নিউ মার্কেটের পাশে, খুব ক্রাউডেড একটা এরিয়াতে। তো প্রত্যেক দিন যাওয়ার সময় দুইটা সিগন্যাল ক্রস করে যাওয়া খুবই হেকটিক। এই যে একটা কেওয়াস, এখানে কোনো প্রক্টোরিয়াল বডিও সবসময় থাকে না, একটা অনিরাপদ একটা জায়গা, এই জিনিসগুলো অনেক বেশি বোদার করতো। 4 নম্বর একটা সমস্যা আমি ফিল করতাম, সেটা গরমের সময়, যে এই সময় এসেও হলে কোনো সিলিং ফ্যানের ব্যবস্থা নেই। এই রকম বেসিক বেসিক জায়গাগুলো আমাকে অনেক বেশি বোদার করতো। এখন এই জায়গাগুলোতে যদি কাজের কথা বলেন, আলহামদুলিল্লাহ মোটামুটি এই যে 4টা সমস্যা বললাম, তার মধ্যে 3টা সমস্যা অনেকটা সমাধান হয়ে গিয়েছে। কিন্তু একটা সমস্যা আসলে সমাধান করা খুব একটা সোজা না। এখন আমার হলকে তো আমি তুলে নিয়ে ক্যাম্পাসের ভিতরে আনতে পারি না, হলটা নিউ মার্কেটের পাশেই থাকছে। তো সেই ক্ষেত্রে হলের নিরাপত্তা বলেন, হলের ট্রান্সপোর্টেশনের জায়গাগুলো বলেন, হল থেকে ক্যাম্পাস, এটাকে ইজিয়ার করার ক্ষেত্রে আরও কাজ আমরা করতে পারি বলে মনে করি এখানে। হ্যাঁ, আপনার কথা থেকে আমারও একটা প্রশ্ন, যে যেহেতু আপনাদের হলটা মূল ক্যাম্পাসের থেকে একটু দূরে এবং মেয়েদের হল, তো সেক্ষেত্রে যে নিরাপত্তা ইস্যুটা, এটা তো আসলে আপনারা চেষ্টা করলেই হয়ে যাবে ব্যাপারটা মনে হয় এমন না। তো সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মূল প্রশাসন, তারা আপনাদেরকে এই ব্যাপারে কতটুকু সহযোগিতা করছে বলে মনে করেন আপনি? সহযোগিতা বলতে আমাদের টিচাররা বলেন যে ওনারা আসলে এখানে একটা প্রক্টোরিয়াল বডি দেওয়ার চেষ্টা করবেন। তবে এই জায়গাগুলোতে আমার মনে হয় যে প্রশাসনিক একটা, এটা আমি ফিল করেছি যে একটা নেগলিজেন্স আছে। তো আমরা চেষ্টা করছি যে যে কোনো জিনিসে আগে আসলে আপনার আলোচনা করতে হয়, পরবর্তীতে আসলে প্রেশার দেওয়ার মতো জায়গাটা তৈরি করতে হয়। এখন আমরা মনে করতেছি যে সেই জায়গাতে আসলে আমাদের একটু স্ট্রিক্ট হয়ে কথাবার্তা শুরু করা দরকার। আচ্ছা, হলের ভেতরে যে ছোট ছোট সমস্যাগুলো, যেমন স্যানিটাইজেশন ব্যবস্থা, তারপরে হচ্ছে আপনার নিরাপত্তার ব্যবস্থাটা তো বললেনই, তারপরে হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা,
সেখানে হচ্ছে যে ওয়েদার, যে আবহাওয়ার যে ব্যাপারটা, যে মানে গরমকাল এবং এই শীতকালে যে ধরনের ব্যবস্থা থাকা দরকার, যে বলছিলেন যে ফ্যান নাই, আমাদের সিলিং ফ্যান ছিল না। তো এই ছোট ছোট সমস্যার সমাধান করা কি খুব কঠিন মনে হয় আপনার কাছে? সিলিং ফ্যান কিন্তু এখন আমাদের হলে আসে নাই, বাই দ্য ওয়ে। সিলিং ফ্যান আসবে বলে আমাদেরকে জানানো হয়েছে যে জানুয়ারি মাসের মধ্যে হয়তো সিলিং ফ্যান আসবে, এবং এটার জন্য কিন্তু আমি এবং আমার ভিপি রেজিস্টার বিল্ডিংয়ে অনেক ঘুরেছি, এবং ঘুরে আমরা খুবই আশ্চর্যের একটা জিনিস দেখেছি যে আমরা আমাদের হল থেকে এই ডাকসু নির্বাচনেরও বেশ কয়েক মাস আগে একটা ফাইল দেওয়া হয়েছিল ফ্যানের জন্য, ফ্যানের আবেদন 320টা ফ্যান, আর 6 তলা পর্যন্ত, প্রত্যেকটা রুমে দুইটা দুইটা করে। তো এই ফাইলটা প্রথম টেবিল থেকে সেকেন্ড টেবিলে যায়, সেকেন্ড টেবিল থেকে আবারও কিছু একটা কারেকশন করে ফার্স্ট টেবিলে পাঠানো হয়। এই দুইটা টেবিলে জাস্ট ঘুরঘুর করতেছে মাসের পর মাস। এই আপডেটটা কিন্তু কেউ নিচ্ছে না। আমি এবং আমার ভিপি বারবার যে এই আপডেটটা নিয়ে একদিন আমরা চিন্তা করলাম যে না, এই ফাইলটা আজকেই আমরা 5 নম্বর টেবিল পর্যন্ত নিয়ে যাব, চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত নিয়ে যাব। আমরা গিয়েছি, এটা স্টুডেন্ট হিসেবে আমার জেদ, কিন্তু দেখেন স্টুডেন্ট হিসেবে ফ্যান লাগানোর কাজটা কিন্তু আমার এভাবে ঘুরে ঘুরে করার কথা ছিল না, কিন্তু এটা শেষ পর্যন্ত আমার করতে হয়েছে। তো হ্যাঁ, এই জায়গাগুলো তো আসলে কাজ করাটা কঠিন হইলেও ফলো আপ নেওয়ার মধ্যে দিয়ে করতে। আচ্ছা, আপনাদের আর অন্যান্য হলগুলোতে কি সিলিং ফ্যান আছে? এবং যদি আসলে সিলিং ফ্যান না দেওয়ার যৌক্তিকতা কি আসলে? এরকমও শোনা যায় যে সিলিং ফ্যানে থাকলে বেশ কিছু দুর্ঘটনা ঘটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে দুর্ঘটনা তো ঘটানোর আরও অনেক স্কোপ আছে। কেউ যদি ধরেন আত্মহত্যা করতে চায়, যেটা খুবই টিপিক্যাল একটা রিজন ছিল আমার শোনা মতে সিলিং ফ্যান না দেওয়ার, সেটা করার তো অনেক রকম ওয়ে আছে। যে আত্মহত্যা করতে চায় সে তো আর মানে সিলিং ফ্যান নাই দেখে যে আটকায় যে ব্যাপারটা তা না। আর হলে তো আমরা এক রুমে একজন থাকি না, অনেকে থাকি। আর অন্যান্য হলে সিলিং ফ্যান থাকার ব্যাপার কি, কিছু হলে পার্শিয়াল কিছু সিলিং ফ্যান আছে, নতুন যে বিল্ডিংগুলো হয়েছে সেগুলোতে হয়তো বা সিলিং ফ্যান দেওয়া হয়েছে, তো বেশিরভাগ হলে সিলিং ফ্যান নাই। আপনাদের হল তো বহুতল, তো সেখানে হ্যাঁ কি লিফটের ব্যবস্থা আছে? হ্যাঁ, লিফটের ব্যবস্থা আছে, লিফটের ব্যবস্থা আছে, একটা লিফট আছে। আচ্ছা, আপনার কি আরো লিফট দরকার সেখানে মনে হয় আপনাদের? লিফটের নেসেসিটিটা এখনো ওভাবে ফিল করি নাই, আরও কিছু বড় বড় সমস্যার কারণে লিফট একটাতে আমাদের মনে হচ্ছে যে না, এটা আসলে চলবে। আচ্ছা, আর নতুন করে আসলে আর কি দরকার আপনাদের হলে? আমাদের হলে দরকার বলতে গেলে, আমাদের হল তো অনেক পুরাতন, এবং হলে তো ধরেন আমি খুবই সাধারণ সমস্যাগুলোই কিন্তু আপনাকে বলবো, এটাই একটা আফসোস যে খুব সাধারণ সমস্যাগুলো আমার বলতে হচ্ছে। যে হল তো অনেক পুরাতন, এই হলের ওয়াশরুমগুলো তো আপনি ব্লিচিং পাউডার দিয়ে ক্লিন করতে পারেন, কিন্তু এত বছর পরে কিন্তু ডিপ ক্লিনিংয়ের মতো জিনিসগুলো প্রতি বছর বছর হওয়া দরকার। কিন্তু কত বছর কোনোবার হয়েছে কিনা ডিপ ক্লিনিং আমি সেটাও জানি না। তো এই যে ডিপ ক্লিনিং করানো একটু স্ট্রং কেমিক্যালস দিয়ে, কারণ ওয়াশরুমগুলো দেখা যাচ্ছে পানি পড়তে পড়তে পিচ্ছিল হয়ে গেছে, এখানে যে কোনো সময় পিছলা খেয়ে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এই জায়গাগুলো ঠিক করা, হলের আপনার ফ্যান ট্যানের ইস্যুটা তো বললামই। হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে গেলে আপনারা সেটা কিভাবে, মানে স্বাস্থ্য সেবা পান, চিকিৎসা পান কিভাবে? আমরা অ্যাম্বুলেন্স কল করি, আমাদের সেভাবে নম্বর টম্বর আমাদের হাতের কাছে থাকে, কিন্তু সমস্যাটা হচ্ছে এই অ্যাম্বুলেন্সটা আপনার নীলক্ষেত নিউ মার্কেটের জ্যামটা কাটিয়ে আমার হল পর্যন্ত আসতে আসতে একটা বড় সমস্যা হয় আমাদের। কিন্তু গত বছরই আমাদের হলে একজন আপু মারা যান, এবং সেটা আসলে বলা যায় যে তিনি অসুস্থ ছিলেন, কিন্তু ইমিডিয়েট চিকিৎসা ভালো মতো পাইলে হয়তো বা ব্যতিক্রম কিছু হইতে পারতো। এখানে হল প্রশাসনেরও আমি দোষ দিব না, কারণ সেই সময় আমাদের যিনি প্রভোস্ট ছিলেন তিনি নিজে সরাসরি গিয়ে জিনিসগুলোতে অনেক বেশি কোঅপারেটিভ থাকার চেষ্টা করেছেন, কিন্তু তিনি তো আর মেডিকেল সেক্টরটা কন্ট্রোল করেন না ঢাকা ইউনিভার্সিটির, এটা তো আমিও করি না। তো এই জায়গাগুলোতে এই ঢাকা ইউনিভার্সিটির মেডিকেল যে সাপোর্ট সিস্টেম, এখানেও একটা সিন্ডিকেটের মতো একটা জায়গা আছে। এই জিনিসগুলো আসলে ভেঙে জায়গাটাকে আরও বেটার করা যায়, আবার অ্যাম্বুলেন্স সার্ভিসটাকেও আরও বেশি ত্বরান্বিত করা যায়। আমি যদি চিন্তা করি নিউ মার্কেটের আশেপাশে প্রাইভেট হসপিটালস কিছু আছে, তাদের সাথে ঢাকা ইউনিভার্সিটি কিছু কোলাবোরেশনে যাইতেই পারে। আমি দেখি আমার মেয়েরা ডেঙ্গুতে, আমি নিজে নির্বাচিত হওয়ার পরে দেখলাম ডিএমসির একটা ফ্লোরে এত মানবেতর বেতে পড়ে আছে, তাকে সিট দেওয়ার ক্ষেত্রে, মানে এই জায়গাগুলো না আসলে সদিচ্ছার একটা ব্যাপার। এটা তো আমি স্টুডেন্ট হিসেবে পুরোপুরি চেঞ্জ করতে পারবো না। আচ্ছা, দুইটা জায়গা, একটা হচ্ছে আপনি তো স্টুডেন্ট শিক্ষার্থী সেখানে, পাশাপাশি হচ্ছে নির্বাচিত একজন প্রতিনিধি জিএস হলের। তো আসলে কি আপনাদের হলের বাইরে সামগ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে কাজ করার কোনো সুযোগ আছে আপনাদের, বা করেন? কাজ করার সুযোগ বলতে, যে ধরেন কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে যদি কোনো উদ্যোক্তারা নিতে চান
যেমন ধরেন তারা পুরো ইউনিভার্সিটি ব্যাপী যদি কোনো ভালো একটা ফার্স্ট এইডের বুট ক্যাম্প করার চিন্তা ভাবনা করেছিলেন মিনহাজ ভাই। তো তখন যেরকম উনি আমাদের কাছ থেকে যখন সহায়তা চাইলেন যে আমাদের হলে তিনি এরকম একটা প্রোগ্রাম এক্সিকিউট করতে চান, সেটা আমরা করছি। এই ধরনের কাজগুলো করার মাধ্যমে কিন্তু আমরা ইউনিভার্সিটির একটা সেন্ট্রাল ইনিশিয়েটিভকেই মোবিলাইজ করছি। তো হ্যাঁ, হল সংসদ এভাবেই আসলে সেন্ট্রাল একটা অথরিটিকে হেল্প করতে পারে। আচ্ছা, ডাকসু কেন্দ্রীয় যে কমিটি, সেই কমিটির ব্যাপারে আপনাদের মূল্যায়ন কেমন, যারা হল সংসদে আছেন বা তাদের সাথে আপনাদের সম্পর্কটা কেমন? সম্পর্ক বলতে কি, আর মূল্যায়নের জায়গা থেকে বললে ইন্ডিভিজুয়াল মূল্যায়ন। আমি কখনো বলবো না যে ডাকসুতে বর্তমান যারা নির্বাচিত তারা সবাই একদম সাকসেসফুল বা সবাই একদম ফেইলিয়ার, এটা বলার কোনো সুযোগই নাই। যেমন ধরেন আমি যদি চিন্তা করি যে কিছু কিছু সদস্য আছে যারা খুব অ্যাক্টিভলি ক্যাম্পাসে কাজ করে, কিন্তু কিছু কিছু সম্পাদকীয় পোস্ট আছে, আমি বলছি না এখানে ক্লিয়ারলি নাম উল্লেখ করে, বাট কিছু কিছু সম্পাদকীয় পোস্টে যে ব্যক্তিরা আসীন আছেন, 4 মাস হয়ে গেছে, তাদের কাজের এত বড় স্কোপ থাকা সত্ত্বেও আমি তাদের কাজের কোনো এমন 2টা কাজও নাই যেটা আসলে খুবই বেশি ইম্প্যাক্টফুল ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য। তো এই জিনিসগুলো খুবই বেশি ডিসঅ্যাপয়েন্টিং। যেমন ধরেন আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই। ঢাকা ইউনিভার্সিটিতে মেয়েদের ক্যাম্পাস এরিয়াতে খাবার খাওয়ার জায়গাগুলো অনেক কম। তারা যে দুপুরে ভাত মাছ খাবে একটু ভালো একটা জায়গায়, ছেলেরা তো চাইলেই এক হল থেকে আরেক হলে যাইতে পারছে, ব্রেক টাইমে ছেলেদের হলে ঢুকে ক্যান্টিনের খাবারটা খেতে পারছে, মেয়েদের তো সেরকম স্কোপ নাই। তো এই জায়গাগুলোতে তো কাজ করার মতো অনেক সুযোগ ছিল। ইটস 4 মান্থস, 4 মাস হয়ে যাবে, কিন্তু সেই কাজগুলো তো সেভাবে করা হচ্ছে না। আচ্ছা, তো আপনাদের তো এই পরামর্শগুলো দেওয়ার সুযোগ থাকে। হ্যাঁ, অবশ্যই। তো আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম সারা দেশে খুবই আলোচিত। তো আসলে তার ব্যাপারে আপনি কিছু বলতে চান কিনা? সাদিক কায়েম ভাইয়ের ব্যাপারে মূল্যায়ন যদি বলি, উনি মানুষ হিসেবে যথেষ্ট কোঅপারেশন মানে দেখানোর চেষ্টা করেন। ওনাকে যদি কোনো ব্যাপারে যদি রিচ করার চেষ্টা করা হয়, তবে যেটা বলবো, কিছুক্ষণ আগেও বললাম, কাজ করার অনেক বড় স্কোপ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং সমস্যাটা যেটা হয় যে একটা ভালো লিডার যখন ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গাতে আসে, এটা একটু অফ দ্য টেবিল যদি কথা বলি, তখন এই মানুষটার ইচ্ছা থাকুক আর না থাকুক, তাকে ন্যাশনাল পলিটিক্সের পাইপলাইনের সাথে অনেক বেশি সংযুক্ত করার একটা চেষ্টা থাকে। তো সেই জায়গা থেকে যে কোনো নির্বাচিত প্রতিনিধির ফোকাসটা আসলে খুব নির্দিষ্টভাবে ক্যাম্পাসে থাকা উচিত। সে যদি সামহাও ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু সে যতই যোগ্যতা সম্পন্ন হোক, ক্যাম্পাসের জন্য কিন্তু তার কাজের ইগুলো কমে যাবে স্বাভাবিকভাবে। এটাই এটা অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি। তো একজন শিক্ষার্থীর আসলে মূল চ্যালেঞ্জ হচ্ছে তার মানে পড়াশোনা, তার সাবজেক্টের পড়াশোনা, তার সার্বিক পড়াশোনা, তার ভবিষ্যতে তার চাকরি প্রিপারেশন সব মিলিয়ে। তার পাশাপাশি এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে আসলে চ্যালেঞ্জগুলা মানে কি এবং কিভাবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা হচ্ছে আসলে? আমি চ্যালেঞ্জ হিসেবে নিলেও জিনিসটাকে একটা লার্নিং হিসেবে নিই। যেমন আমার কাছে মনে হয়েছে যে লাস্ট যখন আমার ফাইনাল পরীক্ষা চলে বিবিএর, তখন আমার হলে বেশ কিছু কাজ চলছিল। তো প্রেশারগুলো নিয়ে আমার পরীক্ষায় বসার সময় আমার বারবার মনে হচ্ছিল যে হল সংসদের দায়িত্বটা না থাকলে আমি পরীক্ষাটা একটু ভালোভাবে দিতে পারতাম কিনা। হ্যাঁ, হয়তো বা স্কোপ ছিল, কিন্তু এই যে ম্যানেজ করার যেই লেসনটা, এই প্র্যাকটিসটা আমি হয়তো বা হল সংসদের প্রেশারটা না পাইলে আসতো না। ভবিষ্যতে আমার পেশা জীবনে আমার মনে হয় যে এই জিনিসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকবে, ম্যানেজ আসলে করার ব্যাপারগুলো। এই যে হল হল সংসদে নির্বাচিত হয় একজন জিএস, মানে এটি একটু খুবই গুরুত্বপূর্ণ একটি পদ এবং সম্মানজনক পদও। তো হলের যে অন্যান্য যারা বর্ডার আছে, আপনার সম্ভবত 1600-1700 আপনার আবাসিক শিক্ষার্থী আছে, তো তারা যে কোনো ধরনের প্রবলেমে পড়লে কি আপনাদের কাছে যেতে পারে বা কথা বলতে পারে বা বলে? হ্যাঁ, অবশ্যই। সরাসরিও তারা রিচ করে, এবং আমাদের কিন্তু ইন্টারনেট গ্রুপ আছে, তো সেখানেও রিচ করে। এবং দেখা যায় যে আমরা বিশেষ করে আমাদের হল সংসদ পার্টিকুলারলি অনেক বেশি অ্যাক্সেসিবল আমাদের স্টুডেন্টদের কাছে। এটা মানে আমার হলের মেয়েরাও বলবে যে অন্যান্য হল সংসদ কম্পেয়ার যদি করা যায়, তারাও কাজ করছে অবশ্যই হলের জন্য, তবে আমার মেয়েরা আমাদেরকে অনেক বেশি অ্যাক্সেস করতে পারে। আচ্ছা, এই আপনার এই মোটামুটি 4 মাস মতো চলছে আপনার নির্বাচিত হওয়ার পরে, তো এর মধ্যে মানে বলার মতো কোনো দুই একটি ছোট ঘটনা আছে কিনা আপনার জীবনে? ব্যক্তি জীবনে নাকি হল সংসদ? না, হল সংসদে এজ এ নেত্রী হিসাবে বা জিএস হিসাবে। জিএস হিসেবে আমার বলার মতো ঘটনা হচ্ছে, আমি হুট করে আমার মনে হয়েছে যে আমি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছি। সেটা শুধু স্টুডেন্টদের কাছে তো অবশ্যই, প্রশাসনিক বডির কাছেও আমি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছি।
ধরেন আমার কাছে মনে আছে যেই হলে সিট পাওয়ার জন্য আমি আসলে অনেক বেশি কষ্ট করেছিলাম ফার্স্ট ইয়ারে। আমি রাজশাহীর মেয়ে, আমার ঢাকাতে আসলে কোনো এমন বাসা বাড়ি নেই, ফ্ল্যাট নেই, আমার বাইরে ভাড়া থাকতে হয়েছে। তো আমি যখন হল অফিসে যাইতাম, হলের অনেক কর্মচারী ছিলেন বা অনেকেই ছিলেন যারা খুবই কোঅপারেশন তো দূরের কথা, তাদের আসলে অ্যাটিটিউডই অনেক প্রবলেমেটিক ছিল। বাট এই সেম মানুষগুলো এখন আসলে অনেক বেশি দেখা যায় যা সেটি কাছে হল সংসদে জিএস। আমি আমার পাওয়ারটাকে কখনো আসলে এক্সপ্লয়েট করি না বা অন্যদের এগেনস্টে ব্যবহার করি না, কিন্তু এই মানুষগুলোকে আমি দেখি যে প্রশাসনিক জায়গা থেকে তারা আমাকে এমনভাবে মূল্যায়ন করে যে এই মূল্যায়নের জায়গাটা আসলে কেমন বলবো, যে আমি চাইলে কি এই মানুষগুলোর উপরে একটা অন্যায় প্রভাব খাটাইতে পারি কিনা। যদি কারো অসৎ উদ্দেশ্য থাকে তারা সেটা পারবে, এটাই আর কি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন আমার। আচ্ছা আচ্ছা। তো আমরা তো জানি যে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত তারা এক ধরনের একটা ভাতা পেয়ে থাকেন, সম্মানী পেয়ে থাকেন। হল সংসদের ক্ষেত্রে কি এরকম কিছু আছে? হল সংসদের ক্ষেত্রে আমাদের আলাদা হল ইউনিয়নের বাজেট দেওয়া হয়। এই বাজেটটা আমরা যখন প্রথম 2 মাসে এই বাজেটের হিসাব বা এটি আমরা পাচ্ছিলাম না, তো পরে আমরা প্রত্যেকটা হল সংসদ থেকে এটার জন্য যখন প্রেশার দেওয়া হয় তখন সেন্ট্রালি মনে হয় ইউনিভার্সিটি থেকে আমাদের যে ট্রেজারার ম্যাডাম থাকেন হল সংসদের, তাকে এই বাজেটটা বুঝিয়ে দেওয়া হয়। এখন স্বাভাবিক যে হল সংসদের কিছু ছোটোখাটো জিনিস, যেমন আমরা হল সংসদে যখন বসি, আমি ফ্র্যাঙ্কলি যদি বলি, আমাদের হল সংসদে একটা ঘড়ি লাগবে, একটা ফ্লাস্ক লাগবে, চা খাওয়ার জন্য হয়তো বা কাপ লাগবে। এই খরচগুলোর জন্য হয়তোবা আপনাকে ম্যাডামকে যদি আপনি একটা আইডিয়া দিতে পারেন, সে সেরকম টাকা দিবে, কিন্তু আপনার সেখানে যেই অনেস্টিটা দেখাইতে হবে সে তো আপনাকে একবারে টাকা না, দিচ্ছে না। এটা তো আসলে হল সংসদের জন্য এজ এ মানে আপনি জিএস পার্সোনালি না 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 কোনো ধরনের পার্সোনালি কোনো রকম ভাতা আর্থিক কোনো না ধরনের না 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 সুযোগ সুবিধা নেই। না না কোনো সুযোগ সুবিধা নেই। আচ্ছা আচ্ছা। যদি স্বাভাবিক গতিতে যদি নির্বাচন হয় আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে, তাহলে সেক্ষেত্রে কি আপনার অংশগ্রহণের সুযোগ থাকবে? আর যদি সুযোগ থাকে তাহলে আপনি আসলে কি এখন কোনো চিন্তা করছেন সেগুলো নিয়ে? সুযোগ থাকবে, কারণ আমার স্টুডেন্টশিপ থাকবে তখনও, আমি যেহেতু মাস্টার্স করার প্ল্যানটা করতেছি, তো আমার সুযোগ থাকবে, কিন্তু আমি আসলে সেই সুযোগটা নিতে এখনো পর্যন্ত আসলে ইচ্ছুক না। কারণ আমার মনে হয় যে ওইটা আমার লাইফের এমন একটা টাইম যখন আমাকে আসলে আমার প্রফেশনাল জায়গাগুলোতে একটু বেশি ফোকাস দিতে হবে। তো এটাই আর কি, এই বছরটাই আমি আসলে প্রপারলি ইউটিলাইজ করতে চাই। তা আপনার ফলাফল থেকে জেনেছি যে আপনি একটা বড় ব্যবধানে আপনি জিতেছেন। আসলে কি ম্যাজিক ছিল কি এটা? ম্যাজিক বলতে কি যে ইলেকশনের টাইমটাতে মেয়েদের মধ্যে একটা ট্রমা ছিল, একটা পলিটিক্যাল ট্রমা। হলে আমরা দেখে এসেছি যে যেই সময় আসলে ছাত্রলীগ বা শেখ হাসিনার সময় আসলে যেভাবে হলগুলোতে স্টুডেন্ট লিডার্সরা আসলে পাওয়ার এক্সপ্লয়েট করতো, এটা নিয়ে মেয়েদের একটা ট্রমা ছিল। তো মেয়েরা স্বতন্ত্র প্রার্থীদেরকে অনেক বেশি ফেভার করতেছিলেন, স্বাভাবিকভাবে একটা বায়াস ছিল মেয়েদের। সেই জায়গা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি একটা প্রিভিলেজ তো পেয়েছি মেয়েদের প্রেফারেন্সের। এটার পাশাপাশি আমি যেহেতু হলের ডিবেট ক্লাবে কাজ করছিলাম বেশ কয়েক বছর ধরেই, আমার সাংগঠনিক দক্ষতার ব্যাপারেও অনেকে জানতেন, এবং আমি যখন মেয়েদের সাথে রুমে রুমে গিয়ে কথা বলেছি, হল সংসদে নির্বাচনের জায়গাটাই এটা, আপনি রুমে রুমে গিয়ে মেয়েদের সাথে কথা বলবেন, কথা শুনবেন, তারা যদি মনে করে যে এই মানুষটার সাথে আমি কানেক্ট করতে পারছি, তারা আপনাকে লিডার হিসেবে কেন আনবে না। রাজশাহী ঢাকার বাইরের একটি শহর, বাংলাদেশের সবচেয়ে বলা যায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বড় বিশ্ববিদ্যালয় বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। তো সেখানে আপনি ভর্তি হয়েছেন, তো নতুনদের যারা ভর্তি হতে চায় তাদের জন্য আপনি আসলে কি বলবেন, কি বলতে চান, তাদের কি পরামর্শ দিতে চান? পরামর্শ বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে সরাসরি একটা শিক্ষার্থীকে অনেক বেশি দিয়ে দিবে না সুযোগ সুবিধা বা অনেক কিছু, তবে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মিডিয়াম হিসেবে কাজ করে। অ্যালামনাই ক্লাব, অনেক কিছু জায়গা থেকে ঢাকা ইউনিভার্সিটির নামটার জন্য অনেক অপরচুনিটি অ্যাক্সেস করা যায়। তো নতুন যারা যাবেন তাদের জন্য আমার পরামর্শ থাকবে, ঢাকা ইউনিভার্সিটি থেকে ইটসেলফ অনেক বেশি প্রত্যাশা রাখার দরকার নেই, আমাদের ফ্যাকাল্টিদের থেকেও খুব বেশি প্রত্যাশা রাখার দরকার নেই। তবে ঢাকা ইউনিভার্সিটি আপনাকে এক্সপিরিয়েন্সগুলো দেওয়ার একটা প্ল্যাটফর্মের মতো কাজ করবে। সেই প্ল্যাটফর্মটা একটা ইনডিরেক্ট ওয়েতে আপনাকে হেল্প করবে, সুতরাং সেই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগে যারা ভর্তি পরীক্ষা সামনে দিবেন বা দিচ্ছেন, তাদের জন্য বলবো যে ঢাকা ইউনিভার্সিটি যদি হয় সেটা তো ভালো, যদি নাও হয় সেটাকেও ভালো হিসেবেই দেখতে হবে। অনেক সময় আসলে ঢাকা ইউনিভার্সিটির এই প্রাইডটার জন্যই আমরা দেখেছি যে অনেকে আসলে ইউনিভার্সিটিতে অনেক স্বপ্ন নিয়ে আসলেও বেশি দূর প্রোগ্রেস করতে পারে না। এটাই।
তো মিফতাহুল জান্নাত রিফা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আজকে আমাদের ডেইলি সিজন ভয়েসের স্টুডিওতে সময় দিয়েছেন। আমরা আসলে অনেক অজানা কথা আজকে জানতে পারলাম। সচরাচর আসলে যেহেতু মেয়েদের হল এবং একটা ঢাকা বিশ্ববিদ্যালয় বা একটা বিশ্ববিদ্যালয়ের হল, সেখানে আসলে যে আবাসিক জীবন ব্যবস্থা কেমন হয় বা আসলে হল সংসদ সেখানে রয়েছে, আসলে তাদের কি কাজ, এটা অনেক সময় আমাদের বা দর্শকের জানা ছিল না। আপনার মাধ্যমে এটা জানলাম। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ডেইলি সিটিজেন ভয়েসের পক্ষ থেকে। ধন্যবাদ ডেইলি সিটিজেন ভয়েসকে আবারও আমাকে আজকে তাদের স্টুডিওতে স্বাগত জানানোর জন্য। আর তাদের মাধ্যমে আমিও যে দর্শকদের উদ্দেশ্যে এই কথাগুলো বলতে পারলাম, সেটার জন্য আমিও আসলে অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি, এবং দর্শকদেরকেও একই সাথে ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ফজিলাতুন্নেসা হল সংসদের জিএস মিফতাহুল জান্নাত রিফাতের সাথে। আপনারা ছিলেন আমাদের সাথে এতক্ষণ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও আপনাদের সাথে এমন কোনো অতিথি নিয়ে আবারও দেখা হবে সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।